সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন নারী স্বাস্থ্য সুরক্ষার আজকের পর্বে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফারজানা আলী। আজ আমাদের আলোচনার বিষয় অধিক স্থূলতা নিয়ে গর্ভধারণ, সতর্কতা ও পরিত্রাণের উপায়। গর্ভকালীন সময় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই সময়টাই যদি স্থূলতায় কেউ ভোগেন, আসলে কি করবেন এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার শেখ জিনাতারা নাসরিন, অধ্যাপক স্ত্রীরোগ ও প্রসূতি বিদ্যা বিভাগ, শিকদার মেডিকেল কলেজ, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ মেনোপজ সোসাইটি। ম্যাম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে। কেমন আছেন? ভালো আছি, সকলকে শুভকামনা। ম্যাম, অতিরিক্ত ওজন নিয়ে অর্থাৎ গর্ভাবস্থায় অতিরিক্ত ওজন নিয়ে আমরা কথা বলছিলাম, এবং গর্ভাবস্থায় কিন্তু ব্যায়ামের কথাও অনেকটা উঠে আসে। যাদেরই অতিরিক্ত ওজন আছেন, এই গর্ভবতী মায়েদের এই পিরিয়ডটাতে আসলে কোন ধরনের ব্যায়াম উপযুক্ত এবং নিরাপদ? হ্যাঁ, এটি তো যারা একটু স্থূলকায় আছেন তাদের তো করতেই হবে, তাছাড়া তো উপায় নেই। কেন, দ্রুত ওজন বেড়ে গেলে তার অনেক রকমের অসুস্থতা হবে, এবং অসুস্থতা হলেই তো জটিলতা হলেই তো মৃত্যু। তাই আমরা চাইবো যে একটি মা যেন তার ওজনটি সীমিত রাখতে পারেন, তার জন্য আমরা যথাযথ সাহায্য করব। একটা তো হলো খাদ্যাভ্যাস, আমরা বলেছি, আর দ্বিতীয়ত হচ্ছে ব্যায়াম। তো হয় কি যে খুব স্টার্নিয়াস ব্যায়ামগুলো তারা করতে পারেন না। স্বাভাবিক, একটু বেবি বড় হচ্ছে, টায়ার্ড হয়ে যান, প্যালপিটেশন হয়। তা আমরা তাদের ওয়াকিংটা বলি, মসৃণ মেঝেতে, মসৃণ পথে তাদের হাঁটতে বলি। কতটুকু হাঁটবে? সাধারণত আধা ঘন্টা হাঁটতে বলি। এক নাগাড়ে আধা ঘন্টা কেউ হাঁটতে পারেন না, তারা খুব টায়ার্ড হয়ে যান। তো আমি আমার পেশেন্টকে ভাগ করে দিই যে আপনি সকালে 10 মিনিট হাঁটবেন, দুপুরের খাবার পরে 10 মিনিট হাঁটবেন, রাতে 10 মিনিট হাঁটবেন। তাহলে যোগ করলে কিন্তু সে হাফ অ্যান আওয়ার হয়ে যায়। হাফ অ্যান আওয়ার ইজ এ কোয়াইট গুড টাইম। হ্যাঁ, এটি করলে কিন্তু এনাফ। তো দেখা গেছে যে আমাদের মেয়েরা যখন হাঁটেন মসৃণ জায়গায়, তখন বেশ হার্ট রেটও বেড়ে যায়, তাতে তার এক্সারসাইজ হয়ে গেল। আর কিছুটা যোগ ব্যায়াম করা যায়, প্রেগনেন্সির সময় নির্দিষ্ট যোগ ব্যায়াম রয়েছে, সেগুলো করা যায়। কিন্তু ভারী ওজন তুলে বা ভারী কাজ করে ওসব এক্সারসাইজটা সাধারণত আমরা বারণ করি। আর সুইমিংয়ের একটা ব্যাপার আছে, যে বিশেষ করে আমাদের যারা শহরে থাকে তাদের তো ওরকম নেই, তারা জিমে গিয়ে সুইম করে, আবার গ্রামের যে মেয়েগুলো রয়েছে তাদের সুইমিং আছে। সুইমিং কিন্তু খুব চমৎকার একটি ব্যায়াম প্রেগনেন্সির সময়। অনেকে ভয় ভয় পান, কিন্তু এটি কিন্তু ভালো জিনিস। ম্যাম, আমরা কিন্তু জানলাম যে আসলে গর্ভাবস্থায় অতিরিক্ত ওজন থাকলে বা গর্ভাবস্থায় আসলে কোন ধরনের ব্যায়ামগুলো নিরাপদ এবং উপযুক্ত। একটু জানতে চাই ম্যাম, আপনি কিন্তু শুরুতে বলছিলেন যে যাদেরই অতিরিক্ত ওজন হয়ে যায় অথবা স্থূলতায় ভোগেন এই গর্ভকালীন সময়, তাদের মধ্যে অনেকের দেখা যায় যে প্রিয়াক্লাম্পসিয়া, একলাম্পসিয়া এবং ডায়াবেটিস হওয়ার ঝুঁকিটা বেড়ে যায়। একটু জানতে চাই যে ঝুঁকিটা আসলে কতটুকু বেড়ে যায়? আচ্ছা, এটি তো আসলে ডিপেন্ড করছে যে তিনি কতটুকু তার ওজন বাড়ছে। মোটামুটি যদি খুব বেশি স্থূলকার নয়, তাহলে ঝুঁকিটা অত বেশি নয়। কিন্তু যখন তার ওজনটা অনেক বেড়ে যায়, সে যদি 2-3 কেজির পরিবর্তে 4 কেজি 5 কেজি করে এই ওজন বাড়তে থাকে, তাহলে আমরা একটা জেস্টেশনের স্কোরিং বলি। তো দর্শকের জন্য একটু কঠিন মনে হবে, আমরা বলবো দ্বিগুণ তার প্রি-এক্লাম্পসিয়া বা এক্লাম্পসিয়ার ঝুঁকি বেড়ে যায়। ঠিক তেমনটি ডায়াবেটিস, যদি যত বেশি ওজন হয়, দেখা যায় ডায়াবেটিস মাত্রাটা অনেক বেড়ে যায়, এবং এটি প্রেগনেন্সি ডায়াবেটিস। হয়তো বা এমনটি হতে পারে যে যখন তার প্রেগনেন্সিটি শেষ হয়ে যাবে, সেই ডায়াবেটিসটি চলে যাবে। কিন্তু এই অল্প সময়ে তার গর্ভবতীকালীন যখন সময়টি আছে, তখন যে এই ডায়াবেটিস হয়, ঝড়ের মতো আসে, একে আমরা সুনামির মতো বলতে পারি। ঝড়ের মধ্যে সে তছনছ করে দেয়। মায়ের দেখা যায় যে অসম্ভব ইনফেকশন হচ্ছে, যখন তার ডেলিভারি হতে যায় তিনি ডেলিভারি করতে পারছেন না, অবস্ট্রাক্টেড লেবার বলি, বাচ্চা বেরোচ্ছেন না, এবং অসম্ভব সিজারের সম্ভাবনা থাকে, বা ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি হতে থাকে। তারপর দেখা যায় যে ডেলিভারির পরে অসম্ভবভাবে রক্তক্ষরণ বা পিপিএইচ হচ্ছে, তারপর আবার ডেলিভারি হয়ে যাওয়ার পরে ইনফেকশন হচ্ছে। তাহলে এতগুলো জিনিস মাকে কষ্ট দিচ্ছে। তেমনটি বাচ্চার জন্য মিসক্যারেজ হয়ে যাচ্ছে। সবচেয়ে ভয় লাগে যে যদি ডায়াবেটিসটি তার একদম প্রথম থেকে থাকে, একদম আর্লি প্রেগনেন্সিতে থাকে, তাহলে কিন্তু বাচ্চা বিকলাঙ্গ হয়। এটি কিন্তু একটা ভয়ের বিষয়। কিন্তু সেই ডায়াবেটিসটা আবার উল্টো দিকে, ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকলে কোনো অসুবিধা হয় না। তো আমরা যদি জেস্টেশনাল ডায়াবেটিসের কথা বলি, তো যদি ডায়াবেটিস কারো আগে থেকে থাকে, অথবা প্রথম একদম একদম গর্ভবতীর প্রথম শুরু থেকে থাকে, সেটি কিন্তু খুব খারাপ। তাতে যে বাচ্চার বিকলাঙ্গ হতে পারে। সেই জন্য তাকে ডায়াবেটিসটাকে কন্ট্রোল করে তারপর বেবি নেওয়া উচিত। আর গর্ভকালীন সময় যখন সাধারণত 20 সপ্তাহ পরে ডায়াবেটিস অ্যাপিয়ার করে, ওটাকে আমরা জেস্টেশনাল ডায়াবেটিস বলি। তো ওটিও কিন্তু কন্ট্রোল করতে হবে, এমন না যে ওটি খুব খারাপ নয়।
কেননা সেখানেও বাচ্চার অনেক রকমের সমস্যা হতে পারে। আমি হয়তো প্রথমে একটু বলেছিলাম যেমন মিসক্যারেজ হয়, তবে বাচ্চা পেটে মারা মারা যান, এটি খুব কষ্টের না? একদম ভরা মাসে, যেটা আমাদের দর্শকরা বলেন যে আমরা বলি ফুল টার্ম, তখন কিন্তু দেখা যায় হঠাৎ করে সাডেন ডেথ হয়। তো এটা তো মেনে নেওয়া যায় না। প্রত্যেকটা সন্তানই আকাঙ্ক্ষিত এবং সুন্দরভাবে জন্ম নেবে, এটাই তো মা বাবা চান। কিন্তু ডায়াবেটিস যদি কন্ট্রোল না হয়, তাহলে দেখা যায় যে পেটে এই অনাগত শিশুটি মৃত্যুবরণ করে। তারপর তো আমি বলেছি আগেও যে জন্মের সময় অনেক প্রবলেম হয়, জন্মের পরেও অনেক প্রবলেম হয়। সুতরাং স্থূলতা বা সরি ওজনটা কিছুতেই বাড়ানো যাবে না। 1 থেকে 2 কেজি দ্যাটস ফাইন প্রতি মাসে। ওজন বাড়ানো যাবে না, আপনি কিন্তু বলছিলেন গর্ভকালীন অবস্থায় অনেকে কিন্তু জিনগত বা বংশগতভাবে আমরা যেটা বলি স্থূলতায় ভুগছেন বা একটু হেলদি হয়ে থাকেন এবং প্রেগনেন্সিতে আরও বেড়ে যান। আসলে এই বিষয়টাতে কিভাবে তারা প্রতিরোধ করতে পারেন বা কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারেন? হ্যাঁ, আচ্ছা, আমরা আমরা বলি যে বিট দ্য জিন, মানে জেনেটিককে আমরা ওভারকাম করব, বাট ইটস ভেরি টাফ। যারা মানে অলরেডি যারা জন্মগতভাবেই তাদের বংশগতভাবে যারা মুটিয়ে যান, তাদের জন্য খুবই কঠিন, কারণ ওই জিনটাকে তো আমরা ইঞ্জিনিয়ারিং করতে পারছি না। কিন্তু আমরা যেটা সেটাই করতে পারছি যারা এনভায়রনমেন্টাল বা পরিবেশগতভাবে যারা মুটিয়ে যাচ্ছেন, জাঙ্ক ফুড খাবার জন্য, অসম্ভব মানে তেলে খাবারের জন্য, তেল জাতীয় খাবার, বিরিয়ানি, এসব মানে বার্গার, কাবাব এসব খাওয়ার জন্য, যারা একটু হাঁটাহাঁটি করছেন না, সারাদিন মোবাইল নিয়ে বসে আছেন বা কাজ করছেন, ল্যাপটপে কাজ করছেন, সময় পাচ্ছেন না, সময় বের করতে পারছেন না, এসব এনভায়রনমেন্টাল ফ্যাক্টরকে কিন্তু আমরা এটাকে সাড়া দিতে পারি। যেমন আমরা এক্সারসাইজের কথা বলবো, লাইফস্টাইল বা জীবনযাত্রা পরিবর্তিত করতে বলবো, খাদ্যাভ্যাস পরিবর্তন করতে বলবো। আর কিছু মেডিসিন রয়েছে একেবারেই যে নেই তেমনটি নয়, তবে প্রেগনেন্সির সময় আমরা কিন্তু ওসব মেডিসিন ব্যবহার করি না। তবে প্রেগনেন্সির আগে তিনি যদি ওজনটি কমিয়ে প্রেগনেন্সিটি নেন, তার জন্য সেটা সুবিধা হয়। সুতরাং তার যারা বংশগতভাবে মুটিয়ে যাচ্ছেন, তাদেরকে অবশ্যই একজন এন্ডোক্রাইনোলজিস্টের শরণাপন্ন হতে হবে ওজনটিকে নিয়ন্ত্রণ করার জন্য। ধন্যবাদ ম্যাম। আমরা কিন্তু আরও বিষয়ে জেনে নিলাম যে যারা মানে বংশগত বা জিনগতভাবে আসলে স্থূলতায় ভুগছেন তারা কি করবেন। ম্যাম, যেহেতু গর্ভাবস্থায় শুরু থেকে আপনি বলছেন যে গর্ভাবস্থায় স্বাভাবিক থেকে একটু ওজন বাড়ে এবং পরবর্তীতে মায়েদের কিন্তু একটা আকাঙ্ক্ষা থাকে পূর্বের অবস্থায় ফিরবে কিভাবে বা কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। স্থূলতা নিয়ে কথা বলছি ম্যাম। অবস্থার পরে, গর্ভকালীন পরে আসলে একটা মা তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য আসলে কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন? এটি কিন্তু খুব চমৎকার একটি প্রশ্ন, এবং সব মাই চাইবেন যে আমি যেন আগের অবস্থায় ফেরত যাই। তো আসলে পিরপোরিয়াম বা গর্ভকালীনের পরবর্তী সময়, প্রসবোত্তর পরবর্তীতে কিন্তু মাদের একটু ওজন বাড়ে। আর যেহেতু তিনি সন্তানকে স্তন্যপান করান, তাতে একটা টেন্ডেন্সি থাকে বেশি খেতে হবে, নইলে তো বেবিটা হয়তো সে পরিমাণ দুধ পাবেন না। তো দেখা গেছে যে আমরা মানে গর্ভবতীর সময় যেটুকু ওজন কন্ট্রোল করতে পারি, পরবর্তীতে আর পারি না। কিন্তু এখানেও সচেতনতা আসতে হবে, কেননা এই সময় তাকে ডায়েট কন্ট্রোল করতে হবে যদি তিনি মুটিয়ে যান। হ্যাঁ, আমিষ জাতীয় খাবার খাবেন প্রচুর। তিনি যদি ডায়াবেটিস না থাকে, জুস খেতে পারেন, জুস খেতে পারেন, ডাবের পানি খেতে পারেন, যে কোনো তরমুজের বেলের শরবত, তরমুজের শরবত, লেবুর শরবত, এগুলো খেলে কিন্তু পেটে ভিটামিন সি যাচ্ছে, অনেক মিনারেলস যাচ্ছে, অনেক পানি যাচ্ছে। তাহলে খাবারের প্রতি তার চাপটা কম পড়বে। তখন তিনি কার্বোহাইড্রেট খেতে এসে, যেটি মোটা করে, ফ্যাট যে খেতে এসে তখন তিনি অল্প খাবেন। আমিষটা তিনি ঠিক খাবেন, মাছ, মাংস, ডিম, দুধ, যেটি খাওয়া, ছোটো মাছ, এগুলো ঠিক মতো খাবেন। শাক সবজি, সালাদ প্রচুর পরিমাণে খাবেন। তারা দেখা যাবে তার ভাতের পরিমাণটা কমে যাচ্ছে, আলুর পরিমাণ কমে যাচ্ছে, মিষ্টি জিনিস এখনও খাবেন না যেহেতু তার ওজন কমে নেই। এবং এক্সারসাইজ করবেন, প্রসবতে অনেক চমৎকার চমৎকার এক্সারসাইজ রয়েছে, সেগুলো করবেন। তাহলে কিন্তু ওজনটি খুব বেশি থাকে না আসলে। একদমই সর্বশেষ মুহূর্তে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শ আপনার কাছ থেকে পেয়েছি। সর্বশেষ মুহূর্তে সার্বিকভাবে আপনার দর্শকদের জন্য কি পরামর্শ থাকবে? এটি তো খুব ভালো লাগার একটা প্রশ্ন, যে কি দর্শককে কি বলবো, মনে হচ্ছে আমি দর্শকের সামনে বসে আছি। তো আমি যেটা বলতে চাইবো যে আপনারা যখন গর্ভ অবস্থায় যাবেন, তার আগেই, মানে যখন পরিকল্পনা করবেন যে আমি সন্তান নেব, প্রি প্রেগনেন্সি কাউন্সিলিং ডক্টরের কাছে যাবেন, যে বলবেন যে আমি সন্তান নিতে চাই, আমার কি কি পরীক্ষা করা দরকার। তো সার্বিক একটা পরীক্ষা হয়ে যাবে, কোনো অভাব থাকলে সেটি পূরণ হয়ে যাবে, তারপর আপনি সন্তানটি নিন। আর সন্তান নেবার পরে যখন গর্ভে সন্তান আসবে, সে তো অনেক সুখকর একটা ঘটনা, তাই না? সেটিকে যত্ন করার দায়িত্ব আপনার, দায়িত্ব আপনার পরিবারের,
দায়িত্ব আমাদের ডক্টরের, আমাদের সমাজের। সকলে আপনারা গর্ভকালীন সেবা নেবেন এবং প্রতিষ্ঠানে এসে আপনারা প্রসব করবেন, তাহলে দেখবেন যে সব জটিলতা চলে যাবে, একটি সুস্থ বেবি এবং একটি সুস্থ মা আমাদের সমাজ পাবে। অসংখ্য ধন্যবাদ ম্যাম, আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে দেওয়ার জন্য এবং মূল্যবান তথ্য এবং পরামর্শ দিয়ে আমাদের দর্শকদের উপকৃত করার জন্য। আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ ডক্টর টিভি, এত সুন্দর সঞ্চালনা, কলাকুশলী এবং দর্শকের জন্য ধন্যবাদ ম্যাম। দর্শক, কথা বলছিলাম অতিরিক্ত স্থূলতায় গর্ভধারণ সতর্কতা ও পরিত্রাণের উপায়। আশা করি আজকের পর্ব থেকে দর্শক আপনারা গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ পেয়েছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি ডক্টর টিভির স্বাস্থ্য বিষয়ক আয়োজন নারী স্বাস্থ্য সুরক্ষার আজকের পর্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ডক্টর টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।